বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? সুজানা আহমেদ, মিতু আক্তার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা সবাই? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? জি মিস। জি মিস। জি ম্যাম আলহামদুলিল্লাহ। আচ্ছা, শোনো, আজকে আমরা পড়বো দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায়। শিল্পটা পুরোটা একটা রিভিশন দেব আজকের ক্লাসে ইনশাল্লাহ। তারপর দেখি কি বারে ক্লাস বলো? সোম আর বুধ, তাই না? বুধবারের ক্লাসটা আমি ওই গ্রাফের ক্লাসটা করাবো। গ্রাফ, বুঝতে পেরেছো? গ্রাফের একটা প্র্যাকটিক্যাল আছে। গ্রাফ কাগজ তোমাদের কাছে আছে? গ্রাফ কাগজ চলে গেল। গ্রাফ কাগজ এই যে দেখো, এরকম গ্রাফ কাগজ সংগ্রহে রাখবা। দেখতে পাচ্ছ কিনা? পাও? পেয়েছো? জি মিস। এরকম একটা গ্রাফ কাগজ বুধবারের মধ্যে সংগ্রহ করতে পারবা? বুধবারে করাবো এটা, পারবা কি? এই যে এরকম গ্রাফ করাবো একটা, এরকম। হ্যাঁ, এটা আমি জি মিস পারবো। হ্যাঁ, এটা রাখবা সবাই কাছে। আমি করাবো, এটা দেখে দেখে করে ফেলবা। বুধবারে আমি কলেজে যাবো ইনশাল্লাহ, ডিউটি আছে। তো ওইটা আমি টেবিলে মানে রেকর্ড করে আপলোড দিয়ে দেবো, তোমাদের লিংকও দিয়ে দেবো। হ্যাঁ, ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওটা সাথে সাথে পাবা, ক্লাস টাইমেই পাবা ইনশাল্লাহ। সমস্যা আছে বাসায়? ক্লাস টাইমে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাস টাইমেই পাবা, লিংক দিয়ে দিব। এবং এটা করে পরে কে? হুমায়রা, ভালো আছো? তাহলে জি মিস আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাই যারা পরে এসছো, দেখো এরকম একটা গ্রাফ করাবো বুধবারে, প্র্যাকটিক্যাল। এটা ভালোভাবে দেখলে অবশ্যই পারবা। হ্যাঁ, এটার জন্য কোনো এই কাঁচের টেবিল মানে ট্রেসিং টেবিল লাগবে না, বাসায় পারবা হাতে। হ্যাঁ, এটা পেন্সিল আর এরকম গ্রাফ নিয়ে রেডি থাকবা বুধবারে। এটা আমি করাবো বুধবার। আর আজকে করাবো হলো দ্বিতীয় পত্রের শিল্প অধ্যায় রিভিশন করব। তারপরে চলে যাব ফার্স্ট পেপারে। ফার্স্ট পেপার কটা অধ্যায় রিভিশন করে আবার নতুন পড়া পড়বো। নতুন মানে সবই তো আমরা দ্বিতীয়বার পড়ছি। হ্যাঁ, তাহলে আজকে আমি তোমাদের সাথে একটু স্ক্রিন শেয়ার করি। দেখো, শিল্প কাকে বলে? শুনতে পাচ্ছ কি তোমরা? ঐশী দাস, ঐশী দাস। শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, শিল্প কাকে বলে? যে কর্মপ্রচেষ্টার দ্বারা বা প্রক্রিয়ার দ্বারা ও প্রক্রিয়া দ্বারা মানুষ প্রকৃতি থেকে পাওয়া দ্রব্যগুলোর পরিবর্তন ঘটিয়ে মানুষের ব্যবহারের উপযোগী করে তাকেই শিল্প বলে। হ্যাঁ, ঠিকই বলেছো। যেমন ধরো, যেমন বস্ত্র শিল্পের কাঁচামাল কি বলো? বস্ত্র শিল্পের কাঁচামাল। হ্যাঁ, কার্পাস, তুলা। তাই হ্যাঁ, তুলা কি মানুষের ব্যবহার উপযোগী কাপড় হিসেবে? না।
সেটাকে কি না না হয়? সে তুলা থেকে সুতা তৈরি করে, সুতা থেকে কাপড় তৈরি করে, সেই কাপড় হ্যাঁ থেকে আবার জামা তৈরি করে, তারপরে হ্যাঁ এটা হ্যাঁ পরার উপযোগী হয়। তাই বলছে যে প্রকৃতি থেকে আমরা পাই ধরো তুলা, কার্পাস, হুম সেটা থেকে পরিবর্তন ঘটে যে ব্যবহারের উপযোগী করি জামা কাপড়, সেটাই হলো শিল্প। এটা উদাহরণ হিসাবে বলছে। শিল্প একটা উদাহরণ বলছে, যেমন দেখো আকরিক লৌহ যখন খনি থেকে উত্তোলিত হয় তখন তা মানুষের কাজে লাগে না। আকরিক লোহা মানে কি? হ্যাঁ যেটা খনি থেকে সরাসরি উঠায়, অন্য পদার্থ মিশে থাকে, সেটা কি কাজে লাগে না? ও তো ময়লা। না হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তা গলিয়ে মানে প্রসেস করে লৌহ ইস্পাতে পরিণত করে যন্ত্রপাতি ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে প্রস্তুত না করা হয় ততক্ষণ আমাদের কাজে আসে না। এই যে দেখো আমি যে কাজে উদাহরণটা আসে না। দিচ্ছি এটা এখানেই আছে। দেখো অনুরূপ ভাবে বলা যায় যে গাছ হতে কাঁচা মাল তুলা মানুষের কোনো কাজে আসে না সরাসরি, যতক্ষণ পর্যন্ত তা থেকে সুতা বা বস্ত্র বস্ত্র তৈরি করা না না হয়। করা হয় তাই কি বলা হয়? কাঁচা মালকে তৈরি পণ্যে রূপান্তরিত করার নামই শিল্প। তা শিল্প। এটা এটা বেশি ছোট হয়ে যায়, এটা থেকে প্রথম সংজ্ঞাটা দিবা। সংজ্ঞা হ্যাঁ, তাকে শিল্প বলে। তারপরে বলতে পারো, ওইটার পরে এটুকু বলার পরে বলতে পারো যে অর্থাৎ কাঁচা মালকে তৈরি পণ্যে রূপান্তরিত করার নামই শিল্প, এমন বলতে শিল্প পারো। এটা বললে আরো ভালো হবে। এই অধ্যায়ে কি কি আছে আমরা দেখি। শিল্প গড়ে ওঠার নিয়ামক, ওই যে কাঁচা মাল, জলবায়ু, আহ, তারপরে মূলধন, হ্যাঁ এগুলো। বাংলাদেশের শিল্প, গোটা বিশ্বের শিল্প আছে, আবার বাংলাদেশের শিল্প আছে। গোটা বিশ্বের শিল্প আছে, আবার আর কি আছে? বাংলাদেশ ও ভারতের শিল্পের তুলনামূলক বিবরণ, অর্থাৎ ভারতে কি কি শিল্প আছে সেগুলো আমরা একটু জানতে পারবো। বাংলাদেশের পোশাক শিল্পে নারী কর্মীর অবদান, আমরা জানি যে বাংলাদেশের এখন প্রধান শিল্পই বলা যায় পোশাক শিল্প, সেখানে নারী কর্মীরা বেশি অবদান রেখে চলেছে। সেই অবদানটা এবং শিল্প স্থাপনের সাথে উন্নয়নের গতিধারার সম্পর্ক, এবং বাংলাদেশে যদি শিল্পায়নের সুষ্ঠু ব্যবস্থাপনা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা। তাহলে আসো আমরা এটা শুরু করি। পার্ট 1 হলো শিল্প গড়ে ওঠার নিয়ামক। প্রশ্ন লিখবা নাকি আগেরই লেখা আছে? বলো, প্রশ্ন লিখবা? বলে বলে যাব? মিতু মিস বলেন। বলবো? তাহলে জি মিস। প্রথম প্রশ্ন লিখে ফেলো। শিল্প কাকে বলে? দ্রুত, চটপট। জি মিস। হ্যাঁ, এগুলো বাড়ির কাজই বলো আর পরীক্ষার পড়া বলো, সবই মিস ধরো। হইছে। হ্যাঁ ধরো, শোনো, তোমরা ফর্ম ফিল আপের আগে একটা তো পরীক্ষা হবেই, মানে তোমরা পরীক্ষার উপযোগী কিনা একটা পরীক্ষা হবে, সেটা যেভাবেই হোক। এখন সেই পরীক্ষার প্রশ্ন বলো আর হোমওয়ার্ক বলো একই। শিল্প কাকে বলে? আচ্ছা 2 নাম্বার, শিল্প গড়ে ওঠার নিয়ামক সমূহ আলোচনা করো। শিল্প গড়ে ওঠার নিয়ামক সমূহ আলোচনা করো। হুম আচ্ছা দেখো, শিল্প গড়ে ওঠার নিয়ামক 3 প্রকার: প্রাকৃতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক। একটা জিনিস খেয়াল করবা, যদি প্রশ্নে বলা হয় যে শিল্প গড়ে ওঠার প্রাকৃতিক নিয়ামক গুলো আলোচনা করো, তাহলে কিন্তু অর্থনৈতিক আর সাংস্কৃতিক লাগবে না। কেমন? তাহলে আরেকটা প্রশ্ন লিখে ফেলো, শিল্প গড়ে ওঠার প্রাকৃতিক নিয়ামক সমূহ আলোচনা করো। একটা হলো সম্পূর্ণ নিয়ামক, যেখানে প্রাকৃতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক তিনটাই যাবে। আর যখনই বলবে যে শিল্প গড়ে ওঠার প্রাকৃতিক নিয়ামক সমূহ আলোচনা করো, সেক্ষেত্রে শুধুমাত্র প্রাকৃতিক। সেক্ষেত্রে প্রথমে আসবে কাঁচামাল। আমরা জানি যে আগেই জেনেছি শিল্পের সংজ্ঞা, যে কাঁচামালকে প্রসেস করাই হলো শিল্প। তো শিল্প স্থাপনের জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন হয় সেটা হলো কাঁচামাল। ফলে যে স্থানে যেমন কাঁচামাল পাওয়া যায় সেই স্থানে শিল্প গড়ে ওঠে। যেমন ধরো বাংলাদেশের রাঙামাটি, চন্দ্রকোনায় বাঁশ ও বেত পাওয়া যায় প্রচুর, এবং সেই বাঁশ বেতের উপর নির্ভর করে সেখানে কাগজ শিল্প গড়ে উঠেছে। আবার বলা যায় চিনি শিল্প, যেমন ধরো বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে বা উত্তরাঞ্চলে চিনি, আখ উৎপাদন বেশি হয়, এই জন্য ওখানে চিনি কলগুলা স্থাপিত হয়েছে। এবার শক্তি সম্পদ। শক্তি হলো যে শিল্প তৈরি করতে তো অবশ্যই মিল কারখানা, যন্ত্রপাতি চালাতে হবে। তো সেই যন্ত্রপাতি চালানোর জন্য খনিজ তেল, কয়লা, প্রাকৃতিক গ্যাস, পানি, বিদ্যুৎ বা পারমাণবিক শক্তি, এগুলোর প্রয়োজন হবে।
আবার আছে জলবায়ু। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আছে জলবায়ু। দেখো জলবায়ু বলতে যে বায়ুমণ্ডলের তাপ, বৃষ্টিপাত, জলীয় বাষ্প এসব। এখন যেসব দেশে অনেক গরম, এই যে দেখো অধিক তাপের শ্রমিকরা শিল্প কারখানায় বেশিক্ষণ কাজ করতে পারে না, কারণ এমনিতেই যন্ত্রপাতি চললে তাপ উৎপাদন হয়। তা এই কারণে উষ্ণমণ্ডলের দেশগুলোতে শিল্প বেশি প্রসার লাভ করেনি। যেমন ধরো আমরা বলতে পারি যে চীন, জাপান, যুক্তরাষ্ট্র এগুলো শিল্পোন্নত দেশ, আমরা সবাই জানি, তাই না? জানি কিনা বলো? কারণ সেই দেশগুলোর জলবায়ুটা অনুকূল, একটু শীতের দেশ, সেখানে কাজ করতে পারে বেশিরভাগ। দেখো এখানে বলছে 80% শিল্পের শতকরা 80% হলো নাতিশীতোষ্ণ দেশসমূহে, যে পশ্চিম ইউরোপ, আমেরিকা, কানাডা, জাপান এসব জায়গায়। আরো দরকার হলো জল সম্পদ, অর্থাৎ পানি লাগে, সব শিল্পের জন্য পানির প্রয়োজন। হ্যাঁ, শিল্প তৈরি করতে, শিল্পকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠে জনবসতি, তাদের ব্যবহারের জন্য পানি প্রয়োজন। সেই কারণে যেসব অঞ্চলে জলের প্রাচুর্য নেই বা সহজে জল পাওয়া যায় না, সেসব অঞ্চলে বিশেষ কারখানা গড়ে ওঠে না। ওয়ালাইকুম আসসালাম। যেমন ধরো আমার সাথে একটু কথা বলো তোমরা। যেমন সাহারা মরুভূমি, এখানে শিল্প গড়ে ওঠেনি, কারণ কি বলো? এই নিয়ামকগুলোর প্রেক্ষিতে বলো। আফ্রিকায় বলো, কাঁচামালের প্রেক্ষিতে বলো। ঐশী দাস বলো, বলো সাহারা মরুভূমিতে শিল্প গড়ে ওঠেনি, কারণ কাঁচামালের প্রেক্ষিতে বলো। রুবিনা বলো। জি ম্যাম। বলো, বুঝতে পারছো কিনা এটা আমি তোমাদের কাছে জানতে চাই। যেমন ধরো সাহারা মরুভূমি, আফ্রিকায় শিল্প গড়ে ওঠেনি, কারণ কি? কাঁচামালের ক্ষেত্রে কি বলবা? কে বলতে পারবা? তাহসিন? পানির অভাব। না, পানি তো পরে, কাঁচামালের ক্ষেত্রে বলবা যে সেখানে তো কোনো ম্যাম চাষই ওইখানে হয় না, হচ্ছে কিছুই নাই, তাই না? কৃষি নাই, কাঁচামাল উৎপাদন হবে কোথা থেকে? এই জন্য কাঁচামাল নাই। হ্যাঁ, শক্তি সম্পদের বেলায় কি বলবা? ওখানে শক্তি সম্পদ নাই। জলবায়ুর বেলায় কি বলবা বলো? জলবায়ুর বেলায় বলো, কারণ সেখানে অত্যাধিক গরম। তোমরা কথা বলছো না কেন? তোমরা যাতে কথা বলতে পারো সেজন্য তো এই জুম ক্লাসের ব্যবস্থা করা। কথা বলো। তাহসিন বলো। তাহসিন বলো। সাহারা মরুভূমিতে শিল্প কারখানা নাই, জানি আমরা। তা জলবায়ুর ক্ষেত্রে এটা কি বলা যায়? কেন নাই? জলবায়ুর ক্ষেত্রে ম্যাম জলবায়ুটা আর্দ্র এর জন্য। আর্দ্র না তো, মরুভূমির আবহাওয়া জলবায়ু আর্দ্র নাকি? শুষ্ক। তাপমাত্রার কারণে এরকম হচ্ছে, অধিক গরমের কারণে। হ্যাঁ, অত্যাধিক তাপমাত্রা, সেখানে মানুষই বাস করতে পারে না, তো সেখানে শিল্প কারখানা তো দূরের কথা। এবার জল সম্পদের প্রেক্ষিতে বলো, কারণ মরুভূমিতে পানি নাই। তাহলে দেখো এই যে নিয়ামকগুলা, হ্যাঁ এই যে নিয়ামকগুলা, এগুলো না থাকলে শিল্প গড়ে উঠবে না। এই কারণে বিভিন্ন এলাকায় সব জায়গায় শিল্প গড়ে উঠে নাই। বোঝা গেছে তো? এবার অর্থনৈতিক নিয়ামক। হ্যাঁ, অর্থনৈতিক নিয়ামক দেখো, মূলধন লাগবে, প্রচুর টাকা লাগবে, লাগবে না? হ্যাঁ, জি। মনে করো তোমরা বা আমরা, আমাদের মধ্যে কেউ যদি বলি যে আমরা একটা বিরাট ইন্ডাস্ট্রি দেবো, হ্যাঁ অনেক বড় উদ্যোক্তা হবো, তো প্রথমে কি লাগবে? মূলধন লাগবে। হ্যাঁ, না থাকলে হবে? হবে না। এখন তোমার মিল কারখানায় যারা কাজ করবে, তার জন্য কি লাগবে? শ্রমিক। হ্যাঁ, প্রচুর শ্রমিক লাগবে। আর কি লাগবে? বাজার। যেগুলো মিল কারখানায় ধরো আমরা উৎপাদন করলাম, সেগুলো বিক্রির জন্য কি হবে? বাজার লাগবে। বাজারের দরকার। হ্যাঁ, আবার বাজার পর্যন্ত পরিবহন বা কাঁচামাল নিয়ে আসা, সেজন্য কি লাগবে? পরিবহন। হ্যাঁ, আর কি লাগবে? জমির মূল্য, অর্থাৎ শিল্প কারখানা স্থাপনের জন্য যে জমির প্রয়োজন, সেই জমিগুলা বড় আকারের, বড় আয়তনের জমি লাগবে। এবার সাংস্কৃতিক নিয়ামক কি লাগবে? সাংস্কৃতিক নিয়ামক হলো সরকারি কিছু নীতি, রাজনৈতিক অবস্থা, ব্যবসায়িক সুনাম, এইসব নিয়ামকগুলো সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে পড়ে। তাহলে আমরা এতক্ষণ নিয়ামক দেখলাম। এবার দেখো বিশ্বের প্রধান প্রধান শিল্প। বিশ্বের প্রধান শিল্প, প্রথমে আসছে লৌহ ইস্পাত শিল্প। লৌহ ও ইস্পাত। লৌহ হলো লোহা, আর ইস্পাত হলো লোহার সাথে আরো কিছু
আরো কিছু উপকরণ মিশিয়ে আরো শক্তিশালী এবং আরো দীর্ঘস্থায়ী একটা ধাতু তৈরি করে, এটাকে ইস্পাত বলে। দেখো এই বর্তমান যে যুগে সেখানে লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজন সবচেয়ে বেশি। কারণ অন্যান্য শিল্পগুলা এই শিল্পের উপরে নির্ভরশীল, কারণ লোহা আর ইস্পাত দিয়ে অন্যান্য শিল্পের যন্ত্রপাতি তৈরি করা হয়। যেমন ধরো একটা আলপিন হতে শুরু করে বৃহদাকার যন্ত্র সবই এই লৌহ শিল্প কেন্দ্রে প্রস্তুত করা হয়। কি কি লাগে? ঘর বাড়ি নির্মাণে লাগে, পরিবহনে লাগে, কারখানায় লাগে, অস্ত্রোপচারে, রাস্তা নির্মাণে লাগে। হ্যাঁ অস্ত্রোপচার মানে যে অপারেশনের যন্ত্রপাতি, যুদ্ধাস্ত্র নির্মাণ, যুদ্ধের অস্ত্র, সবকিছুতে লোহা ইস্পাত লাগে। তো উৎপাদন পদ্ধতি দেখো, খনি হতে যে লৌহ উত্তোলন করা হয় তাকে লৌহ আকরিক বলে। আমরা আগে জেনেছি এটা, যেটা খনি থেকে সরাসরি উত্তোলন করা হয়, যেটা ব্যবহার উপযোগী না, যেটা কাঁচামালটা হলো লৌহ আকরিক। এই আকরিক লৌহের সব ধরনের অবিশুদ্ধতা থাকে, মানে এটা বিশুদ্ধ না। এসব অবিশুদ্ধতা দূর করার জন্য আকরিক লৌহ কোক কয়লা ও চুনা পাথরের সাথে মিশ্রিত করে বাত চুল্লিতে গলানো হয়, অর্থাৎ অনেক উচ্চ মাত্রার চুলা এটা গলানো হয়। এভাবে কাঁচা লৌহ বা পিগ আয়রন প্রস্তুত করা হয়। যেটা গলিত লোহা সেটাকে কিন্তু পিগ আয়রন বলে। খেয়াল করো, কাঁচা লোহার অপর নাম কি? পিগ আয়রন। এ লৌহ খুব নরম বলে কাজে লাগানো যায় না, গলিত অবস্থায় থাকে। এ কারণে কাঁচা লৌহার সাথে ম্যাঙ্গানিজ, টাংস্টন, ক্রোমিয়াম, নিকেল প্রভৃতি মিশ্রিত করে ইস্পাত প্রস্তুত করা হয়। তাহলে ইস্পাত কিভাবে প্রস্তুত করা হয়? পরের প্রশ্ন দেখো, ইস্পাত কিভাবে প্রস্তুত করা হয়? ইস্পাত কিভাবে প্রস্তুত করা হয়? এটা যদি শোনো, খেয়াল করো, এটা যদি 1 মার্কের হয়, খেয়াল করো, 1 মার্কের হলে সোজা এরকম লিখবে, কাঁচা লৌহের সাথে ম্যাঙ্গানিজ, টাংস্টন, ক্রোমিয়াম, নিকেল প্রভৃতি মিশ্রিত করে ইস্পাত প্রস্তুত করা হয়। আর যদি এটা 2 মার্কের হয় তাহলে পুরোটা দিবা। বুঝতে পেরেছো? এবার দেখো, লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার নিয়ামক। এবার আরেকটা প্রশ্ন লেখো, লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার নিয়ামক সমূহ আলোচনা করো। লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার নিয়ামক সমূহ আলোচনা করো। দেখো এর আগে যে নিয়ামকটা আমরা পড়লাম সেটা হলো জেনারেল নিয়ামক, মানে সব শিল্পের জন্য, কিন্তু আলাদাভাবে লৌহ ইস্পাতের নিয়ামক আবার আলাদা। বুঝতে পেরেছো? খেয়াল করো, যেমন কৃষি অধ্যায়ে ছিল সব কৃষির জন্য একরকম নিয়ামক, আবার ধানের জন্য আলাদা, গমের জন্য আলাদা। কেন বলো তো? কারণ এক একটা জন্য এক এক ধরনের তাপমাত্রা, বৃষ্টিপাত লাগে, ঠিক না? জি ম্যাম। হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ। এবার লৌহ ইস্পাত শিল্পের নিয়ামক দেখো, কাঁচামালের সান্নিধ্য, অর্থাৎ লোহা তো এমনিতেই ভারী, আকরিক মানে তার সাথে অন্য দ্রব্য মিশে থাকবে, তাহলে আরো ভারী। এই ভারী কাঁচামাল যেগুলো, সেগুলো এই ভারী কাঁচামালের কাছে শিল্প গড়ে ওঠে, কারণ কাঁচামাল এত বহন করতে খরচ বেশি হয়। সেজন্য লৌহ ইস্পাতের প্রধান নিয়ামক হলো কাঁচামালের সান্নিধ্য, কয়লার সান্নিধ্য অর্থাৎ শক্তি সম্পদের, পানি সরবরাহ, প্রচুর পানি লাগে, এই যে লোহা যে গরম করে তারপরে এটাকে ঠান্ডা করার প্রয়োজন হয়। তারপরে জলবায়ু হতে হয় নাতিশীতোষ্ণ, আবার এটা যে পরিবহনের জন্য এটাকে হতে হয় সমভূমি। এই গেল। আবার অর্থনৈতিক কারণের মধ্যে মূলধন তো আছেই, আর সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে সরকারি নীতি এবং প্রযুক্তিবিদ্যা, অর্থাৎ যন্ত্রপাতি তৈরির জন্য যথেষ্ট টেকনোলজি লাগবে, হ্যাঁ, অনেক দক্ষ জনগোষ্ঠী লাগবে। এবার পৃথিবীর লৌহ ইস্পাত উৎপাদনকারী দেশ, এটা আমরা কিভাবে লিখি বলো তো? বলো কিভাবে লিখি? হ্যাঁ, দেশ আর 15 সাল, মাঝখানের সালগুলো লাগবে না। তাহলে এগুলো দেয়া আছে কেন? কারণ আমরা যাতে দেখে বুঝতে পারি 10 সালে কত ছিল, 62, 11 সালে 63, 14 সালে 82, 15 ম্যাম সালে। আমাদের এখানে শুধু 17 আর 18 আছে। হ্যাঁ বলো, এখানে 17 আছে। ওকে, যাদের বইয়ে 17 আছে তারা 17 দিবা। মিস আমাদের তো এই জায়গায় 15 আছে। কত আছে? 15, 2015
হ্যাঁ, যার যেটা আছে বাবা 10, সেটা দাও। 11, 14 গুণ। হ্যাঁ, যার যেটা সর্বশেষ আছে সেটা দিবা, যার বইয়ে যেটা আছে। আর যদি মনে করো আরেকজনের বই থেকে আমি আপডেটটা নিয়ে নেব, বান্ধবীর বই থেকে 17 সালেরটা নিব, তো নিবা। সব থেকে আপডেটটা দিতে পারলে ভালো। আর উৎসটা দিবা ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন 2016, তোমাদের যেটা আছে সেটা দিবা। আরেকটা কাজ করবা কি, 1 থেকে 10 পর্যন্ত এই সিরিয়ালে বর্ণনা দিবা। চীন, জাপান, যুক্তরাষ্ট্র, রাশিয়া। বইয়ে যেমন ধরো উত্তর আমেরিকা মহাদেশ অনুযায়ী দেওয়া আছে, এরকম দরকার নাই। তোমরা সোজা 1, 2, 3, 4 করে যেভাবে যে ধান, প্রথম 10টা। হ্যাঁ প্রথম 10টা। তোমরা আমাকে অনেকেই বাড়ির কাজ ছবি তুলে পাঠিয়েছো, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমি দেখেছি ওগুলো। ওইভাবে করে ফেলবা। এটাও তোমাদের বাড়ির কাজ। লেখো বিশ্বের প্রধান প্রধান, পরের প্রশ্ন, বিশ্বের প্রধান প্রধান লৌহ উৎপাদনকারী দেশের নাম, উৎপাদন ও বন্টন আলোচনা করো। হ্যাঁ দ্রুত বাবা, এটা আজকে শেষ করব। তোমাদের মনে আছে এই অধ্যায়টা যে আমরা পড়েছিলাম ক্লাসে, মনে আছে? হ্যাঁ, ম্যাম কোশ্চেনটা আরেকবার বলেন। পরের প্রশ্ন, বিশ্বের প্রধান বিশ্বের প্রধান প্রধান দেশসমূহের লৌহের উৎপাদন ও বন্টন আলোচনা করো। লৌহ ও ইস্পাতের উৎপাদন ও বন্টন আলোচনা করো। এরপরে আসছে কার্পাস বয়ন শিল্প। কার্পাস হলো সুতা, তুলা। কার্পাস হলো এক ধরনের তুলার গাছ, এগুলো চাষ করা হয় বৃহৎ আকারে, বড় এলাকা জুড়ে। কার্পাস হতে সুতা, সুতা হতে বস্ত্র, এইভাবে তৈরি করা হয় মানুষের প্রয়োজনে একটা মৌলিক চাহিদা বস্ত্র। এবার আবার প্রশ্ন লেখো, কার্পাস বা বস্ত্রবয়ন শিল্প স্থানীয়করণের নিয়ামক সমূহ আলোচনা করো। কার্পাস বা বস্ত্রবয়ন শিল্পের স্থানীয়করণের নিয়ামক সমূহ আলোচনা করো। কাঁচামালের সহজলভ্যতা, কাঁচামাল তো লাগবে। এই যে হেডিং এ লেখাই আছে, দেখো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, কার্পাস বা বস্ত্রবয়ন শিল্পের স্থানীয়করণের নিয়ামক সমূহ আলোচনা করো। যদি উল্লেখ করে না দেয় প্রাকৃতিক বা অর্থনৈতিক, তাহলে সবগুলাই দিতে হবে। আর যদি বলে প্রাকৃতিক নিয়ামক সমূহ আলোচনা করো, তাহলে এই প্রাকৃতিক শুধু এই 3টা দিবা, এই 3টা। কাঁচামাল তো লাগবেই, তারপরে শক্তির সান্নিধ্য অর্থাৎ যন্ত্রপাতি চালাতে যে শক্তি সম্পদ লাগে সেইটা। তারপরে জলবায়ু, এই জলবায়ুটা একটু খেয়াল করো। আর্দ্র জলবায়ু কার্পাস বয়ন শিল্পের পক্ষে অবশ্যই প্রয়োজন। আর্দ্র মানে যেসব এলাকায় বৃষ্টিপাত হয়, বাতাসে কিছু আর্দ্রতা থাকে, কারণ শুষ্ক অঞ্চলে কার্পাস সুতা ছিঁড়ে যায়। যদি বাতাসে আর্দ্রতা না থাকে তাহলে সুতা তৈরি করা যায় না, সুতা ছিঁড়ে যায়। এই জন্য দেখছো একটুখানি নিয়ামকের মধ্যে নাজিমা তোমারটা মিউট করো না, অনেক শব্দ আসতেছে। মিউট করে যাও, যারা কথা বলতে চাও আনমিউট করে কথা বলবে। হ্যাঁ, এমনিতে মিউট। মিস আমার এখান থেকে শব্দ আসছে না তো। আচ্ছা, এরপর দেখো তোমার এখান থেকে আসতেছে, তুমি মিউট করো। জলবায়ু কেমন লাগবে বলো। কার্পাস বয়ন শিল্প স্থাপনে কিরূপ জলবায়ু প্রয়োজন, কি বলবা উত্তর বলো। আর্দ্র জলবায়ু, কি বলবা? আর্দ্র জলবায়ু। এবার অর্থনৈতিক নিয়ামকে দেখো, মূলধন লাগবে। সাংস্কৃতিক নিয়ামকে সরকারি পৃষ্ঠপোষকতা এবং সরকারের শিল্পনীতি। এবার কার্পাস বয়ন শিল্পের অবস্থান গোটা বিশ্ব জুড়ে। আর এই যে আগের মতো আবার এই 10টা দেশের এই 2016 সালের সর্বশেষ উৎপাদনটা দিবা। হ্যাঁ, দিয়ে 10টা দেশের বর্ণনা লিখে ফেলবা, লৌহ ইস্পাত শিল্পের মতোই। এভাবে আলাদা আলাদা এশিয়া ইউরোপ দরকার নাই, তোমার সারণী অনুযায়ী 10টা বর্ণনা দিয়ে দিবা। ও আরেকটা প্রশ্ন লেখো তো বাবা, আলাদা করে লেখো, এটা দরকার। লেখো, ভারতের কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও। ভারতের কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও। কারণ ভারত একটা উল্লেখযোগ্য দেশ কার্পাস বয়ন শিল্পে, বিশ্বের দ্বিতীয়। এবং ভারতের এই 4টা অঞ্চলে ভাগ করা হয়েছে, পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চল ভারতকে। এই ভারতের ম্যাপটা দেখো, এই ভারতের এই যে
এই অঞ্চলটার নাম কাশ্মীর, বুঝছো? কাশ্মীর তোমরা নাম শুনছো না? ভারত পাকিস্তান যে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব, এটা হলো কাশ্মীর। কাশ্মীরে কিন্তু নাই, এটা জি ঠান্ডা ম্যাম। শীতল। হ্যাঁ, এটা পাহাড়ি এলাকা, শীতল জায়গা, এখানে বরফ পড়ে শীতের সময়। এখানকার জলবায়ু এখানকার উপযোগী না, আর পাহাড়ি এলাকা। আর এখান থেকে শুরু, এই যে লুধিয়ানা, এই যে দিল্লি, আলিগড়, নাম শুনেছো? এগুলো কানপুর, এটা হলো উত্তরাঞ্চল। তারপর এটা পশ্চিমাঞ্চল, এই যে আহমেদাবাদ, নাগপুর, এগুলো হলো পশ্চিমাঞ্চল। তোমাদের ভিতরের নামগুলো লেখা লাগবে না। উত্তর, পশ্চিম, তারপরে দক্ষিণ। দক্ষিণাঞ্চলে আছে মাদ্রাজ, পান্ডিচেরি, মহীশূর, এগুলো। আর ম্যাম ভারতে কয়টা অঙ্গরাজ্য? ভারতের 29টা অঙ্গরাজ্য। আর এই যে এই পশ্চিমবঙ্গ, এই বাংলাদেশের পাশে যেটা, সেটা হলো পশ্চিমবঙ্গ। এভাবে ভাগ করে এটার পশ্চিমবঙ্গ তো না, এটা পূর্বাঞ্চল বলছে। এই যে পূর্বাঞ্চল মানে পশ্চিম সহ এই পশ্চিমবঙ্গ জায়গার নাম, কিন্তু এটা তো পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি ম্যাপের ডান পাশে, মানে পূর্বাঞ্চল। তাহলে কয়টা ভাগ বলো? 4টা, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, দক্ষিণাঞ্চল আর পূর্বাঞ্চল। যদি ভারতের বলে তাহলে এভাবে ভাগ করে বর্ণনা দিবা। এবার জাপান, প্রশ্ন লেখো। জাপানের কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও, দ্রুত লেখো। জাপানের কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও। দেখো, জাপান কার্পাস বয়ন শিল্প হলো জাপানের সর্বপ্রধান শিল্প। অর্থাৎ সব জায়গায় আমরা যদি বলি এটা জাপানি কাপড়, তো মনে করি যে এটা অনেক ভালো, ঠিক না? মনে করি না? বলো তো। হুম, হ্যাঁ, কারণ জি ম্যাম। হ্যাঁ, জাপানি বললে আমরা অনেক ভালো বুঝি। তাই জাপানের কার্পাস বয়ন শিল্পটা খুব নামকরা, এবং পৃথিবীর মধ্যে এর স্থান বিশ্বে 8ম। এবং জাপানের যে উৎপাদন, আরেকটা প্রশ্ন লেখো এটারই অথবা। জাপানের কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও, এটার অথবা লেখো। অথবা ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু লেখো যে কোনো একটি উন্নত দেশের কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও। লেখো যে কোনো একটি উন্নত দেশের কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও। হুমায়রা লিখছো? হুমায়রা, হাফসা, হাফসা আছে? জি মিস। লিখছো জি তো? মিস আছে মিস। লিখছো প্রশ্নগুলো? জি মিস। হ্যাঁ, এগুলো দেখো। টেস্ট পরীক্ষা যদি হয় তাহলে তো গোটা বই, বুঝতে পারছো? হ্যাঁ, তখন কিন্তু 3 অধ্যায় না, জি মিস। টেস্ট পরীক্ষা মানে গোটা বই। তাই যেই প্রশ্নগুলো আমি ক্লাসে লিখিয়েছিলাম এর আগে অথবা এখন লেখাবো, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, তাহলে জাপানটা কি হবে? বিশ্বের যে কোনো একটি উন্নত দেশে কার্পাস বয়ন শিল্পের বিবরণ দাও। তখন কোনটা দিবা? জাপান দিবা? কোনটা দিবা বলো? জাপান। জাপান। হ্যাঁ, জাপানের, জাপান। হ্যাঁ, জাপানের ভাগটা দেখো, হনসু দ্বীপ অঞ্চল। হনসু দ্বীপ হলো এটা। জাপানের ম্যাপ মনে হয় আমরা ক্লাসে এঁকেছি নাকি? এই যে পারবা, দেখো আবার এই প্রথমে এই দ্বীপটা এঁকে নিবা, এরকম ত্রিভুজের মতো একটু আঁকা বাঁকা করে। তারপর মাঝখানে একটু ধনুকের মতো, এই যে এরকম, হ্যাঁ, এঁকে নিবা। তারপরে নিচে একটা ছোট, এই ছোট 4টা বড় বড় দ্বীপ নিয়ে জাপান গঠিত। উপরেরটার নাম হলো হোক্কাইডো, মাঝখানেরটা বড়টার নাম হলো হনসু, আর একটা নিচে কিউশু, আর একটা শিকোকু। তো প্রথম ভাগটা হলো হনসু দ্বীপ অঞ্চল, এই মাঝখানেরটার কথা বলছে। এখানে ওর রাজধানী টোকিও। জাপানের এই অঞ্চলেই প্রধান কার্পাস বয়ন শিল্প। এখানকার কাপড়গুলো হলো টোকিও, এই যে টোকিও মানে রাজধানী ওদের, ইয়াকোহামা, নাগোয়া, ওসাকা, কোবে, এই যে ওসাকা, কোবে, এই গোল গোল ফোঁটা যেগুলোতে আছে, এগুলো হলো কাপড়ের কল। এখানে বস্ত্র বয়ন শিল্পগুলো অবস্থিত। এটা আঁকতে পারবা কিনা ঐশী দাস? সহজ না মানচিত্রটা? জি মিস। তানজিনা, জি মিস। সহজ জি না? মিস। এটা প্র্যাকটিস জি। করতে পারবা না বাসায়? জি হ্যাঁ ম্যাম। মিস, পারবো। আজকে আজকে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো বাসার বাড়ির কাজ, কিন্তু সবগুলো লিখবে আর পড়বে। ওকে মিস। ওকে ম্যাম। হ্যাঁ, এখন কিন্তু আর অল্প অল্প পড়া না, এখন বেশি পড়া। এখন বেশি পড়া, টেস্টের জন্য প্রস্তুত হও।
ফাইনালের জন্য প্রস্তুত হও, বারবার অটোপাস দিবে না, সরকার দিবে না। বলেছে যে খবরে দেখেছি যে 21 সালে এসএসসি এইচএসসি বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নাই, ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সব, সব স্বাভাবিক হবে। দেখো তো এটা হংসদ্বীপ পড়বা, এরপরে কিউসু দ্বীপ অঞ্চল। কিউসু হলো এই জায়গাটা, এখানকার এই জায়গাটার নাম দেখছো মজি, কি নাম? মজি। হ্যাঁ কিউসু মজি। দ্বীপের, হ্যাঁ মজি এখানে আছে। আর এই দুটার বর্ণনা দিয়েই ছেড়ে দিয়েছে, বুঝছো? ওই দুটার বর্ণনা দিয়ে ওই ম্যাপটা দিবা, আর মোটে দুটা বর্ণনা, দেখো কি ছোট্ট, কিন্তু এটা যদি ম্যাপটা দিতে পারো অনেক নাম্বার পাবা, ফুল মার্কস পেয়ে যাবা। বাণিজ্য হলো জাপানি কাপড় কোথায় কোথায় যায়? দক্ষিণ পূর্ব এশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্যের দেশ। এই ম্যাম বলো বলো। ভারতের ম্যাপটাও কি অ্যাড করতে হবে? পারলে ভালো, আমি কিন্তু ভারতের ম্যাপ এঁকেছিলাম তোমাদের ক্লাসে। ভারতটা পড়ানোর পরই আমার মনে হয় ক্লাস বন্ধ হয়ে গেছিল, না? মনে জি আছে ম্যাম। তোমাদের? হ্যাঁ ভারতটা এঁকে পড়িয়েছিলাম, ভারতটা এঁকে দিতে পারলে ভালো। ভিতরের ওই ছোট ছোট গুলো লেখা লাগবে না, এই যে এগুলো এগুলো লেখা লাগবে না, জাস্ট এমনি করে আঁকবা, এমনি করে। আমি তো এঁকেছি কয়েকবার, এই বাউন্ডারিটা দিয়ে এঁকে এরকম ভাগটা দেখে দেবা, ছোট লেখাগুলো একটাও লাগবে না, খালি উত্তরাঞ্চল পশ্চিমাঞ্চল দেখাবা। আচ্ছা এরপর দেখো বাংলাদেশের শিল্প। বাংলাদেশের শিল্প আর অতটা বিস্তারিত যাব না। চিনি শিল্প ম্যাপগুলো দেখি তাহলে হবে। চিনি শিল্পে গড়ে ওঠার নিয়ামক গুলো পড়বা আগের মতনই, খালি নিয়ামক আর বন্টন। চিনি শিল্পগুলা দেখো কোথায় কোথায় আছে, এক নজরে আমরা দেখি। চিনি শিল্পগুলা বেশিরভাগ উত্তরাঞ্চলে, কারণ এখানে আখ উৎপাদন হয়। এই যে রাজশাহী, রংপুর বিভাগ, ঢাকা, খুলনা বিভাগ, এভাবে আলোচনা করবা। সিমেন্ট শিল্পগুলা যেমন ধরো আছে, এই যে সিমেন্ট শিল্পগুলো আছে কিছু সিলেটে, কিছু এখানে মেঘনাঘাট, দাউদকান্দি, জয়পুরহাট, মংলা, চট্টগ্রাম, এগুলোতে কিন্তু মানচিত্র লাগবে। এরপরে লাগবে হলো সার কারখানা। সার কারখানাগুলো কোথায় কোথায় আছে দেখো। সার কারখানাগুলো আছে সিলেট, তারপরে সরিষাবাড়ি, ঘোড়াশাল, খুলনা, চট্টগ্রাম। এরপরে আছে পোশাক শিল্প। পোশাক শিল্পের এটা লিখে নাও, প্রশ্ন এটা ইম্পর্টেন্ট আছে। বাংলাদেশের পোশাক শিল্প বিকাশের অনুকূল নিয়ামক গুলোর বর্ণনা দাও, তাতে লেখো। বাংলাদেশের পোশাক শিল্প বিকাশের অনুকূল নিয়ামক গুলোর বিবরণ দাও বা লেখো। বাংলাদেশের পোশাক শিল্পগুলো আছে 3 জায়গায় দেখো, ঢাকা, খুলনা আর চট্টগ্রাম। আর আছে বাংলাদেশের ঔষধ শিল্প। প্রশ্ন একটু আরেকবার বলেন না। বাংলাদেশে পোশাক শিল্প গড়ে ওঠার অনুকূল নিয়ামক সমূহ আলোচনা করো। এরপর আছে ঔষধ শিল্প। বাংলাদেশের পাবনা, ময়মনসিংহ, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল, চট্টগ্রাম, এসব জায়গায় ওষুধের কারখানা আছে। বাংলাদেশ ও ভারতের শিল্পের তুলনা। এটা ভারতের কার্পাসও দেখলাম, বাংলাদেশের কার্পাসও দেখলাম আমরা, এই যেভাবে তুলনা করবা। হ্যাঁ শিল্পটাও কি লিখবো? হ্যাঁ এরপরে কার্পাস বয়ন শিল্প দেখো, বাংলাদেশ ও ভারতের শিল্পের তুলনা, এই যেভাবে দিবা। ভারত লিখে এই যে লিখবা যে ভারত এই 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 জিনিসগুলো পাওয়া যায়, কাঁচামালগুলো, এবং এটা বিশ্বের দ্বিতীয়, রপ্তানিতে দ্বিতীয়। এবং বাংলাদেশ কি করতে হয়, তুলা আমদানি করতে হয়, এই জন্য বাংলাদেশে বস্ত্র শিল্প সেভাবে গড়ে ওঠেনি। পাটের বেলায় লিখবা, এইভাবে তুলনামূলক লিখে যাবা। এটা হলো বাংলাদেশ ভারতের শিল্পের তুলনা। আর বাংলাদেশে এটা প্রশ্নটা লেখা, এটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের পোশাক শিল্পে নারী কর্মীর ভূমিকা বা পোশাক শিল্পের গুরুত্ব। আমি মনে হয় বলেছিলাম এটা, পোশাক শিল্পে নারী কর্মীর ভূমিকা বা পোশাক শিল্পের গুরুত্ব। পোশাক শিল্পের গুরুত্ব এটা প্রায়ই আসে, বুঝছো? হ্যাঁ এই অধ্যায় আমাদের
শেষ। আর শিল্প অধ্যায় থেকে সমস্ত পড়া তোমাদের থাকলো, পুরা শিল্প অধ্যায় পড়া হোমওয়ার্ক। আজকে তারিখ কত বলো তো? 23। ম্যাম 23। আচ্ছা, একটু রোল কলটা চটপট। 1 থেকে 10 কয়জন আছো? 101 থেকে 10 নাই। তোমাদের উপস্থিতি এত কম কেন? 111 থেকে 120 কে আছো? 114। 111 আছো ইতি? জি ম্যাম আছি। 114 খাদিজাতুল কুবরা রিজা। তারপর ম্যাম 115। সিমি। হ্যাঁ, তারপর মাহমুদাকে দেখলাম। আচ্ছা, এখন কে? সুজানা আহমেদ। এখন কেন বাবা? এখন তো ক্লাস শেষ করব। 116 নাম লেখা 116 আছো? এখন নাম দিব না তো। 116 আছো? নাই। 17 18 19 20 নাই। মাহমুদা দেখলাম তো। ম্যাম 118 অসুস্থ অনেক। তাই? ও, জি, 120 মানুষ আছে? অনেক অসুস্থ। 120 মিস 120। মাহমুদা বেগম আছো? আচ্ছা, জি মিস। একবার 30 পর্যন্ত বলো কে কে আছো। ম্যাম 130। 129 আর 129 দিয়েছি। আর 129 হুম ম্যাম 130। 130 গণিত তাজবিন। আচ্ছা, এরপর 31 থেকে 40 বলো, তাড়াতাড়ি বলো। 35 35 আর ম্যাম 139। প্রত্যাশা। তারপর 40 থেকে 50 বলো। 145। ম্যাম 144 মিস 150। 150। হ্যাঁ, মিস 144 144 দিয়েছি। আর কত বললা? 143 145। জি ম্যাম 150। 43 44 45 দিয়েছি। তারপরে কত? 150। হ্যাঁ, দিয়েছি। ঐশী দাস 151 151 মিম। হ্যাঁ, তারপর আর কে আছো? 160। 160 155। ইপ্তি। 155। ইপ্তি, হ্যাঁ। তারপরে মোনালিসা, জি ম্যাম। ম্যাম 157। কাসমা। জি মিস। এবার বলো কি শিল্প থেকে আমি তোমাদের এবার জিজ্ঞেস করি। ম্যাম 111 দিয়েছেন না? হাবিবা আক্তার ববি 330। এখন হাবিবা আক্তার ববি এখন কেন? এখন তো আমরা ক্লাস শেষ করব। হ্যাঁ, বলো, তোমাদের কথা শুনি। কাসমা, আজকে কি পড়ালাম বলো। বলো কাসমা, বলো জি মিস। আজকে কি পড়ালাম। আজকে আমরা কি পড়লাম বলো। শিল্প পড়াইছেন। শিল্প পড়ছি। আচ্ছা, পৃথিবীর বিশ্বের পড়েছি লৌহ ইস্পাত শিল্প আর কার্পাস বয়ন শিল্প। আর ভারতের কার্পাস বয়ন আর জাপানের বা পৃথিবীর যে কোনো একটি উন্নত দেশের কার্পাস বয়ন শিল্প বললে আমরা কোনটা বলবো? জাপান। জাপান। হ্যাঁ। আর বাংলাদেশের শিল্পের মধ্যে আছে চিনি শিল্প, সিমেন্ট শিল্প, পাট শিল্প, এইসব। আর প্রধান শিল্প কোনটা বেশি করে পড়বা? পোশাক শিল্প, তাই না? পোশাক শিল্পে নারী কর্মীর ভূমিকা বা পোশাক শিল্পের গুরুত্ব, এটা পড়বা। আর ঔষধ শিল্পটা একটু পড়ে রাখবা, যে কোথায় কোথায় বাংলাদেশের ঔষধ শিল্পগুলো অবস্থিত। এবার আমাকে বলো, এখান থেকে কোনো প্রশ্ন থাকলে বলো। তোমাদের কোনো প্রশ্ন? আমরা এখন কি করছি বলো তো? গোটা বইটা রিভিশন করছি, তাই না? জি ম্যাম হ্যাঁ, আমরা একবার কিন্তু পড়ে ফেলেছি, ঠিক না? আবার রিভিশন করছি একদম 3 থেকে। ম্যাম হ্যাঁ, একটা বলো। কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। ম্যাম আমাদের বইতে যে ম্যাম আমাদের বইতে তো 10টা দেশের বর্ণনা দেওয়া আছে, তো আমরা ম্যাম তো পরীক্ষার মধ্যে এতগুলো দেশের বর্ণনা তো লিখে শেষ করতে পারবো না 4 মার্কের কোশ্চেনের জন্য।
একটু ম্যাম কমায় কয়টা দিলে দিবা, ভালো? শোনো কমিয়ে দিবা, লিখবা যেমন ধরো চীন, লিখবা যে ধরো এরকম যে কোন একটা শিল্পে চীনের অবস্থান প্রথম, 2015 সালে এখানে এত উৎপাদন হয়, চীনের এই এই জায়গায় উৎপাদন হয়। তিনটা সেন্টেন্স লিখবা, তিনটা করে সেন্টেন্স। যদি একদম না পেরে উঠো, 10টা পারলে ভালো, না পারলে 7-8টার বর্ণনা দিবা, কিন্তু